পুলিশের কাজ করেছে এবং হয়তো তাকে কিছুদিনের মধ্যে প্রমোশনও দিয়ে দেবে, লাথি মারার জন্য তাকে প্রমোশন দিয়ে দেবে। মানে এখন এ রাজ্যে ট্র্যাডিশন হয়ে গেছে যে যারা আপনার যোগ্য তারা মার খাবে, যারা অযোগ্য তারা শীর্ষে থাকবে। অবশ্যই তাদেরকে সার্ভিস থেকে টার্মিনেট করা, কারণ এরকম পুলিশ, এরকম বর্বরভাবে পুলিশ রাখা উচিত নয় পুলিশ ডিপার্টমেন্টে, কারণ একটা পচা আলু গোটা বস্তাকে পচিয়ে দেয়। তৈরি করার কারিগর যে পুলিশের ছেলে মেয়েদের শিক্ষার দায়িত্ব যারা নিয়েছে, সেই শিক্ষকদের পুলিশ ডান্ডা দিয়ে মারলো আর অপমান করলো লাথি মেরে। কি বলবেন এই প্রসঙ্গে? দেখুন, পুলিশের সর্বস্তর পুলিশ এরকম নয়, আমি আবার বলছি সব পুলিশ এরকম নয়, কিন্তু কিছু পুলিশ আছে, কিছু নেতার ধ্বজাধারী। আর সবথেকে বড় কথা হচ্ছে সেটার জন্য পুলিশ এইরকম অতি সক্রিয় কিছু ক্ষেত্রে দেখা যায়, আবার কিছু ক্ষেত্রে একদম পুরো নিষ্ক্রিয় দেখা যায়। যার ভিত্তিতে কসবা কাণ্ডে গত 8/4/2025 ইন অ্যান্ড অ্যারাউন্ড টাইম 11:30 থেকে 12টার মধ্যে একটা পিসফুল ডেমনস্ট্রেশন শুধুমাত্র ডেপুটেশন দেওয়ার জন্য কিছু শিক্ষক যারা কিনা যোগ্য 2016 এসএসসির প্যানেলে যোগ্য চাকরি প্রার্থী, যাদের চাকরি সুপ্রিম কোর্টে চলে গেছে, সুপ্রিম কোর্টের রায়ের ভিত্তিতে রাজ্য সরকারের উদাসীনতার জন্য, রাজ্য সরকারের বদমাইশির জন্য, সেগ্রিগেশন লিস্ট না দেওয়ার জন্য তাদেরকে অকথ্যভাবে লাঠিচার্জ, ব্রুটালি এবং লাথি মারা, যাকে কিক করা হয়, এবং পুশব্যাক করা, যেই সমস্ত ধারায় আমরা কেস ফাইল করেছি আন্ডার সেকশন। আজকে প্রথমে পুলিশকে নোটিশ পাঠানো হয়, কসবা পিএসে পুলিশ কোনো রকম স্টেপ নেয় না, যার ভিত্তিতে আন্ডার সেকশন 320, আন্ডার সেকশন 323, আন্ডার সেকশন 100 অফ বিএনএসএস অ্যাক্টে এটা হচ্ছে লিগ্যাল নোটিশ, যার ভিত্তিতে পুলিশ কোনো রেসপন্স করেনি। এটা হচ্ছে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনে কমপ্লেন করা হয়েছে, যার কমপ্লেন কপি, আর এটা হচ্ছে যে মামলা হয় সেই মামলার কপি। জাস্টিস চিত্তাঙ্কর ঘোষের আন্ডারে যে মামলা করা হয় তার মামলার কপি হচ্ছে এটা। এই হচ্ছে সেই মামলার কপি, যেখানে আইসি কসবা পিএস এসআই রিটন দাস, যিনি লাথি মারার জন্য প্রাইম অ্যাকিউজড, প্লাস অমিতাভ সাহা এবং অরুণাভ সাহা এবং নন্দিনী চক্রবর্তী, যিনি হোম সেক্রেটারি, তাকে ডেকে পাঠানো হয়েছে। তাকে এই কারণে ডেকে পাঠানো হয়েছে, আমরা মনে করছি প্রশাসনের সর্বোচ্চ স্তরের থেকে নির্দেশ না থাকলে পুলিশ এতটা অ্যাগ্রেসিভলি সেই দিন একটা পিসফুল ডেমনস্ট্রেশনে মুভমেন্ট করতে পারে, মানে পিসফুল ডেমনস্ট্রেশনে লাঠিচার্জ এবং মানে পুশব্যাক এবং ছেলে মেয়ে নির্বিশেষে তাদেরকে বেধড়ক রূপে মারধর, যার ভিত্তিতে একজনের পা ভাঙে, 3 জন সিরিয়াস ইনজিওর্ড হয় এবং তারপরে পুলিশ স্বতঃপ্রণোদিতভাবে মামলা রুজু করে তাদের বিরুদ্ধে দুটো মামলা রুজু হয়, এক সরকারি সম্পত্তি নষ্টের মামলা এবং আরেক পুলিশকে কাজ করতে দেওয়া এবং পুলিশকে ইনজিওর করা হয়। সেক্ষেত্রে আমরা পরিষ্কার বলেছিলাম, যদি পুলিশকে ইনজিওর করা হয় এসএসসি চাকরি প্রার্থীদের তরফ থেকে, তাহলে সেই মেডিকেল রিপোর্ট কোথায়? 1, 2 সেই পুলিশের নাম কি সেটা পাবলিক ডোমেনে মেডিকেল রিপোর্টের সাথে সেই নাম আনছে না কেন? তখন সেই মুহূর্তে দাঁড়িয়ে সরকারের তরফ থেকে যিনি ছিলেন উত্তর দিতে পারেননি, যার ভিত্তিতে জাস্টিস তীর্থঙ্কর ঘোষের তরফ থেকে আজকে আইসি কসবা, এসআই রিটন দাস, এসআই অরুণাভ সাহা, নন্দিনী চক্রবর্তী, এদেরকে কলফর করা হয় এবং ঘটনার দিনের সিসিটিভি ফুটেজ কলফর করা হয়। আমরা এটা পরিষ্কার বলে দিচ্ছি, এর সাথে কিছু পুলিশ এবং প্রশাসনের সর্বোচ্চ স্তরের লোক জড়িত, দুর্নীতিকে ধামাচাপা দেওয়ার জন্য গোটা প্রক্রিয়া সেই দিন সংগঠিত করেছিল এবং যেটার রূপ গোটা বাংলা সহ গোটা দেশ এটা দেখেছিল। প্রশাসন কিংবা রাজ্য সরকার, এই যে পুলিশ প্রশাসন যারা লাঠি মারলো মাস্টারদের, তাদের বিরুদ্ধে কি অ্যাকশন ইতিমধ্যে নিয়েছে? তাদের বিরুদ্ধে পুলিশের তরফ থেকে কোনো অ্যাকশনই নেয়নি। পুলিশের তরফ থেকে শুধু এইটুকু অ্যাকশন নেওয়া হয়েছে, ঘটনার দিন যে এফআইআর করা হয় শিক্ষকদের বিরুদ্ধে, সেই এফআইআরটার
আইও বা ইনভেস্টিগেটিং অফিসার ছিলেন এসআই রিটন দাস, তাকে সেই জায়গা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তার মানে তাকে ডিউটি থেকে সরানো হয়নি, সে বহাল তবিয়ত ডিউটি করছে। কোনো এসআইটি আজকের তারিখে কোনো এসআইটি গঠন করা হয়নি, আজকের তারিখে কোনো রকম কোনো ইনভেস্টিগেটিং বা কোর্ট মনিটরিং করা বা কোর্টের আন্ডারে আনা অবজারভেশনে এরকম কোনো কিছুই করা হয়নি। পুলিশের কাজ করেছে এবং হয়তো তাকে কিছুদিনের মধ্যে প্রমোশনও দিয়ে দেবে, লাথি মারার জন্য তাকে প্রমোশন দিয়ে দেবে। এ রাজ্যে এটাই চলেছে এবং এ রাজ্যে এটাই হবে, যারা মানে যোগ্য তারা মার খাবে, যারা অযোগ্য তারা শীর্ষে থাকবে, এটাই ট্র্যাডিশন। পুলিশ প্রশাসনকে আমার আপনার আপামর জনগণের ট্যাক্সের পয়সা মাইনে দিয়ে রাখা হয় মানুষকে নিরাপত্তা দেওয়ার জন্যে, আইন শৃঙ্খলাকে বলবৎ রাখার জন্য। আর সেই পুলিশ প্রশাসন যারা চাকরি পাওয়ার পরে গুন্ডার মতো ব্যবহার করে, মানুষকে লাঠি দিয়ে মারে। আমি আবার বলছি, সব পুলিশ অফিসার সমান নয়, পুলিশের মধ্যেও ভালো অফিসার আছেন যাদের সাথে আমাদের কথা আছে, এবং যারা করেন তারা ওই ধ্বজাধারী হয়, না হলে ওই প্রমোশনের লোভে করে। তারা হয়তো তাদের মানবিকতা মনুষ্যত্ব ভুলে যায়। তারা পোশাকটা পরেছে আজকে কোন বিদ্যের বলে, কার থেকে বিদ্যে নিয়েছে, নিশ্চয়ই তো বাড়ির বাবা মার থেকে বিদ্যে নেননি, তারা তো কোনো একটা স্কুলের থেকে বিদ্যে নিয়েছেন। তাহলে সেই টিচারগুলোকে মারছেন, তারা টেন্টেডও নয়, মানে তারা আইডেন্টিফাইডও নয়। তাদের সংখ্যাটা 19,000, তাদের সংখ্যাটা 7,000 নয়। 7,000 যে সংখ্যা, যেটা মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরে অ্যাপয়েন্টেড হয়েছিল, যেটা সুপ্রিম কোর্টের রায়ের ভিত্তিতে বলা হয়েছিল টোটাল প্যানেল বাতিল, কিন্তু 19,000-এর মধ্যেই তারা ছিলেন যারা যোগ্য, যারা মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিলেন, তারাই ডিআইকে ডেপুটেশন দিতে গেছিলেন, তাদেরকেই মারা হচ্ছে, মানে শিক্ষককেও মারা হচ্ছে। এটা প্রশাসনের সর্বোচ্চ স্তরের থেকে সিগন্যাল না থাকলে এত বড় ঘটনা ঘটানোর সাহস পুলিশের থাকতে পারে না, আর হয়ও না। কুকুর সহ, কুকুর বিড়াল সহ পশু যারা পশু মানে পশুপালক যারা পশু, তারা নিজের মালিককে কখনোই কামড়ায় না। কিন্তু এই পুলিশ নামক যে দুপে জন্তু বলা যায় এদেরকে, এরা মানুষকে মানে যার পয়সা মাইনে হয়, যার পয়সা তার ফ্যামিলি চলে, সেই মানুষ সেই প্রভুদেরকে কামড়ায়। সেটাই তো হচ্ছে, কারণ ওই তো আমি তো আগেই বললাম যে এখানে এখন এরা যে ট্র্যাডিশন হয়ে গেছে যে যারা আপনার যোগ্য তারা মার খাবে, যারা অযোগ্য তারা শীর্ষে থাকবে। এটা বিগত দিনের থেকেও আমরা দেখে এসেছি। সরকারের বিরুদ্ধে কিছু বলতে গেলে বা সরকারের বিরুদ্ধে কিছু যদি আমার বলার পূর্ণ অধিকার আছে, আমার ভারতের সংবিধান সেই অধিকার দেয়, কিন্তু যখনই আমি সেটা বলতে যাব, গঠনমূলক সমালোচনা করতে যাব, তখনই আমাকে রোষের মুখে পড়তে হবে, না হলে মার খেতে হবে, না হলে জেলের ভাত খেতে হবে। এটাই হয়েছে বিগত দিনেও। দেখবেন আপনারা 2011 থেকে এই 2025 পর্যন্ত এই ট্রেন্ড চলে আসছে, আগামী দিনেও চলবে। এই মামলা আজকে হাইকোর্টে উঠেছিল, আবার নেক্সট কবে উঠবে? নেক্সট এই মামলার শেয়ারিংয়ের টাইম দিয়েছে, ডেট দিয়েছে সোমবার দিন। তাদেরকে সামনের সোমবার তাদেরকে আসতে হবে। সামনের সোমবার, সামনের সোমবার, হ্যাঁ। এই যে পুলিশের বর্বরতা আমরা মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ায় দেখেছি, সারা পশ্চিম বাংলায় চলছে, গোটা দেশ দেখেছে। তো ভাঙড়েতে যারা ভাঙড়ের পুলিশ বাড়িতে গিয়ে দরজা খটখটাচ্ছে, দরজা না খুললে দরজাকে ভেঙে দেওয়া হচ্ছে, মানে গুন্ডাদের থেকে অধম। এবার দেখতে হবে, প্রথম কথা পুলিশ কারোর ইনস্ট্রাকশানে করেছে, ভাঙড়ে তো পুলিশ ইনস্ট্রাকশানে কাজ করেছে। পরিষ্কার কথা, আমার একটা পরিষ্কার কথা, ভাঙড়ে যে গণ্ডগোলটা হচ্ছে সেটা ওয়াকআউট বিরোধী, ওয়াকআউটের বিরুদ্ধে জমায়েত হয়েছিল, সেটা তো কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে, সেখানে রাজ্য পুলিশের গোসা কোথায়? ওয়াকফের বিরুদ্ধে জমায়েত হচ্ছে কলকাতায় কোনো একটা রাজনৈতিক দল করছে, যার জনপ্রতিনিধি আছে, যার ভোট ব্যাংক আছে, যার জনপ্রতিনিধি বিধানসভায় ক্ষমতা, বিধানসভার বুকে সদস্য। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে সরকারের সমস্যাটা কোথায়? এটা তো সরকারের, রাজ্য সরকারের বিরুদ্ধেও আন্দোলন নয়, ওয়াকফ তো কেন্দ্র সরকারের বিরুদ্ধে আন্দোলন, এবং সেখানে রাজ্য সরকার মানে দেখাচ্ছে যে আমি সমব্যথী এই ওয়াকফের জন্য, এবং রাজ্য সরকার বারবার বলছে যে এটা এই রাজ্যে লাগু হতে দেব না। তাহলে রাজ্য সরকারের অসুবিধাটা কোথায়? সেই ওয়াকফের সাথে মানে ওয়াকফের বিরুদ্ধে কোনো প্রতিবাদ করলে বরং রাজ্য সরকারের তো আরও সহযোগিতা করা উচিত। সেখানে আমরা দেখলাম রাজ্য সরকার অসহযোগিতা করছে। এটা বুঝে নিতে হবে, কোনো একটা জায়গায় কোনো একটা হয়তো বন্ধুত্বপূর্ণ সহাবস্থান তারা বজায় রেখে চলেছে। এই পুলিশ যারা এই মাস্টারদেরকে মারল, এদের এরকম শাস্তি আপনি আইনজীবী হিসেবে দাবি করছেন বা হতে পারে? অবশ্যই তাদেরকে সার্ভিস থেকে টার্মিনেট করা, কারণ এরকম পুলিশ, এরকম বর্বরভাবে পুলিশ রাখা উচিত নয় পুলিশ ডিপার্টমেন্টে। কারণ একটা পচা আলু গোটা বস্তাকে পচিয়ে দেয়,
আলুর বস্তাকে। তো আমরা সেটাই টার্মিনেশনের জন্য বলেছি। এবার দেখার বিষয়, ভিডিও সিসিটিভি ফুটেজ কল ফর করেছেন, জাস্টিসের অবজারভেশন কি হয় সেটা আমরা দেখব। অবশ্যই বিচার ব্যবস্থাকে আমরা মান্যতা দিচ্ছি এবং আগামী দিনেও তাই দেবো, কারণ সরকারের বিরুদ্ধে বলতে গেলে যখন রোষানলে পড়তে হয় তখন একমাত্র জুডিশিয়ারি সিস্টেমই ভরসা থাকে, যেখানে জুডিশিয়ারি সিস্টেম বিচার বা ন্যায় পাইয়ে দেওয়ার জায়গা থাকে। এবং সেই জায়গাতে সেই অ্যাঙ্গেল থেকেই, আমাদের দৃষ্টিকোণ থেকেই হাইকোর্ট বা যে কোনো কোর্ট, জুডিশিয়ারি সিস্টেমে এখনও মানুষের ভরসা আছে এবং আমাদের তো অবশ্যই ভরসা আছে। আমরা সেই ভরসার ভিত্তিতে কোর্টে প্রেয়ার করেছি। এবার বিচারপতি যিনি আছেন তার অবজারভেশন যা হবে সেটা আমরা অবশ্যই মেনে নেব। ওয়াকফ বিলের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে একদিকে হুমায়ুন কবির, অন্যদিকে নওশাদ সিদ্দিকী তারা পিটিশন দায়ের করেছে। শুধু হুমায়ুন কবির আর নওশাদ সিদ্দিকী নয়, এখানে মোহাম্মদ সেলিমও পিটিশন ফাইল করেছেন। এক আর 2 নম্বর, হুমায়ুন কবিরের তো দরকারই পড়ে না এই মামলা ফাইল করার, কারণ হুমায়ুন কবিরের দলের এমপি তো সেখানে ব্রাত্য ছিলেন। কল্যাণ ব্যানার্জি, নাজিবুল হক সেই জায়গায় কিছু বলতে পারেননি, বরং হাতে কাচের বোতল ফাটিয়ে রক্ত ঝরিয়ে আমরা গোটা দুনিয়া দেখেছি সেইখানে, সেই মামলায়, সেই মিটিংয়ে কি হয়েছে। যেখানে বলার জায়গা সেখানে বলেননি। এখন হুমায়ুন কবির সব মামলা ভাঙাটা করে কী করবেন? ওনার দলের এমপি তো ওনাকে বাধা দেবে, এতে তো কোনো লাভ হয়নি। সুপ্রিম কোর্টে হেয়ারিং চলছে, সুপ্রিম কোর্টে যা হেয়ারিং উঠে আসবে, হয়তো ওয়াকফের যে সংশোধনী বিল এবং সেই সংশোধনীর বিলের ভিত্তিতে যে মামলা হয়েছে সেই মামলার শুনানি আমার হাতে এখনও রিপোর্ট এসে পৌঁছয়নি। ওই মামলার রিপোর্ট কী আছে না আছে আমি যতক্ষণ না দেখবো ওটা কিছু বলা যাবে না এই মুহূর্তে। আচ্ছা, আপনি একজন আইনজীবী, রাহুল দাস নন মুসলিম হয়েও আপনি মনে করছেন না যে এই মুসলিম সম্প্রদায়ের অধিকারে খর্ব করছে না কেন্দ্র সরকার? এটা তো মুসলিম যে কোনো সম্প্রদায়ে খর্ব করছে কেন্দ্র সরকার, তার সবথেকে বড় কারণ হচ্ছে যখন হিন্দুদের সম্পত্তি যখন করা হয়, মানে নেওয়া হয়, সেখানে পরিষ্কার বলা থাকে যে কোনো রকম হিন্দু ব্যতি রেখে অন্য কোনো ধর্মাবলম্বী এই ট্রাস্টি বোর্ডের মেম্বার হতে পারবেন না। তাহলে সেক্ষেত্রে মুসলিম বা অন্য ধর্মের, মানে মুসলিমদের ক্ষেত্রে সেটা কেন হবে না? ওয়াকফে যারা থাকবে শুধুমাত্র মুসলিম থাকবে, এটা করে দিলেই তো হয়ে যায়। তাহলে এত ঝামেলার তো সূত্রপাত হয় না, এত গণ্ডগোল তো হওয়ার কোনো দরকারই থাকে না। অমিত শাহ বলছেন মুসলিমদের ভালোর জন্য করছে, কিন্তু মুসলিমরা বলছে না তো আমাদের ভালোর জন্য আপনারা করুন। ইতিমধ্যে বিজেপি সরকার চলছে কেন্দ্রে, এর কিন্তু মুসলিমদের জন্য কোনো ভালো কাজ করে 370 ধারা তুলেছে। বিভিন্ন রকম বাবরি মসজিদকে তারা যে আইনকে বুড়ো আঙুল দেখিয়ে ভারতবর্ষের আইনকে লজ্জিত করেছে সারা বিশ্বের কাছে, করে সেই জায়গায় বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির করেছে। তারপরেও বলছে মুসলিমদের ভালোর জন্য করছে। দেখুন, তাদের একটা ভোট ব্যাংকের রাজনীতিটা সবথেকে বড় ফ্যাক্টর করে। তারা ভোট ব্যাংকের রাজনীতিটা করেন এবং প্রত্যেকটা পদক্ষেপে তারা ভোট ব্যাংকটা দেখেন। সামনে 2026 হিন্দু ভোট একটা করার জন্য, মুসলিমদের তোষণ করার জন্য, এটা আমার ব্যক্তিগত ধারণা। হয়তো এরকম কোনো রায় বা এরকম কোনো বিল পাস করা হয়েছে যেটা কিনা জনগণের বিপরীতে যাচ্ছে বা জনহিতের বিপরীতে যাচ্ছে, যেটা কিনা কাম্য নয়। মুখ্যমন্ত্রী বলছেন যে দিল্লি গিয়ে আন্দোলন করো, বাংলায় আন্দোলন করো, কী বলবেন? মুখ্যমন্ত্রী নিজেও তো বলেছেন যে আমি এই রাজ্যে লাগু হতে দেব না। তাহলে সরকারের তরফ থেকে কেসটা কোথায় হলো সুপ্রিম কোর্টে? মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে ওয়াকফের জন্য কেসটা কোথায় হলো? মমতা বন্দ্যোপাধ্যায়ের এমপি সেই মিটিংয়ে কি করলেন? নাজিবুল হক, কল্যাণ ব্যানার্জি, যখন ওয়াকফ কমিটির যে মিটিংটা হয়েছিল ওয়াকফ বিল নিয়ে, যে জয়েন্ট পার্লামেন্টারি কমিটি, সেই মিটিংয়ে তাদের কোনো সে ছিল না কেন? ওই কাজ ভাঙাভাঙি করতে আর বোতল ভাঙাভাঙি করতে গেছিলেন কল্যাণ ব্যানার্জি। 3জন সংসদ ছিলেন, দেব, শতাব্দী এবং আরেক। এরা তো বকলমে বিজেপিকে সুবিধা করে দিলেন। তারা ওখানে বললে সেইটা স্টেটমেন্ট অন রেকর্ডে থাকতো লোকসভায়, তারা সরে এলেন মানে বিজেপিকে রাস্তাটা ক্লিয়ার করে দিল। মুখ্যমন্ত্রী কি 26শে ভোটের জন্য সবাইকে বলছে ভয় পেও না, আমি আছি? সেটা উনি বলতে পারবে, কারণ উনি সবথেকে বেশি ভয় পেয়ে গেছেন উনি দুর্নীতির জন্য। এই দুর্নীতিকে চাপতে একটা দাঙ্গার পরিবেশ সৃষ্টি করা, এটা হচ্ছে, যেটা আপনারা মুর্শিদাবাদ শামশেরগঞ্জে দেখতে পাচ্ছেন বা ধুলিয়ানে দেখতে পাচ্ছেন। এই জিনিস হচ্ছে। কালকে ইচ্ছাকৃতভাবে, কালকে না পরশুদিন সম্ভবত ভাঙড়ে গণ্ডগোলটা করলো ইচ্ছাকৃতভাবে। ওদেরকে না আটকালেই হতো, ওরা সংখ্যায় বেশি হোক বা যাই হোক, তাদেরকে কলকাতায় আসতে দিলেই হতো। কি মহাভারত অশুদ্ধ হয়ে যেত, কি সমস্যাটা হতো? তারা কি কোনো গণ্ডগোল পাকাতো? তারা তো প্রতিবাদ সভা করতে এসছে, তারা আসতে পারেনি তাই বলে কি প্রতিবাদ সভাটা হয়নি? প্রতিবাদ সভা তো হয়েছে, আমরা যদি দেখি তাহলে প্রতিবাদ সভা হয়েছে। যার বক্তব্য সেটা তার একটা ভেবেছিল যে একটা জমায়েতকে আমরা ভেঙে দেব এবং জমায়েতটা যাতে মানে কম পরিমাণে সংখ্যায় কম থাকে,
সেই জন্য তারা দেখিয়েছে, কিন্তু জিনিসটা যে উল্টো হয়ে যাবে, তার ইকুয়েশনটা যে উল্টো হয়ে যাবে উনি ভাবতে পারেননি। ওনারা একটা জায়গায় পকেটে ব্লক করেছে, মানুষ তো বিক্ষিপ্তভাবে চারদিক থেকে এসছে, তো বিক্ষিপ্তভাবে আসাটা আটকাবে কোত্থেকে? মানুষ ট্রেনে বাসে চড়ে যে আসছে, সেটা কি করে আটকাবে? একটা ছোট্ট ক্ষুদ্র দল, ভারতবর্ষের নিরিখে এক ফোঁটা জলের থেকেও ছোট্ট, আইএসএফ, সেই দলের কিছু সমর্থকদেরকে শিয়ালদায় আসতে বাধা দিয়ে বাসন্তী হাইওয়ে, যেখানে হাজার হাজার যানবাহন চলে এবং লক্ষ লক্ষ মানুষ যাওয়া আসা করে, পুরো স্তব্ধ করে দিল। এখন সবথেকে বড় কথা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে একটা থ্রেট হয়ে গেছে আইএসএফ, যাই জন্য যে কোনো প্রকারে আইএসএফকে আটকাও, তাই করছে প্রশাসনের সর্বোচ্চ স্তর থেকে নির্দেশ, এবং শুধু প্রশাসন না, জনপ্রতিনিধিদের তরফ থেকেও সর্বোচ্চ স্তর থেকে নির্দেশ আছে, নির্দেশ হয়েছে, তাই পুলিশ সেটা এক্সিকিউট করেছে, এর থেকে বেশি কিছু নয়। ভাঙড় বিধানসভা, আপনি শুনেছেন একটা বিধানসভার মধ্যে 8টি থানা, কী বলবেন এই বিষয়ে? দেখুন, ব্যাপারটা হচ্ছে অপরাধী যদি কেউ বলা যায়, তাহলে ভাঙড়ের বুকে অপরাধীরা বারবার ক্যানিং পূর্ব থেকে আসছে কেন? সেখানে তো মানে ক্যানিং পূর্বের লোক ভাঙড়ে এসে নেতৃত্ব দিচ্ছে, তাহলে ভাঙড়ের মাটির কেউ নেই? কারণ ভাঙড়ের ভূমিপুত্র যাকে বলা হতো শাসক দলের আরাবুল, এখন তাকে সরিয়ে দেওয়া হয়েছে, তার একটা অ্যাকসেপ্টেন্সই ছিল, এবং তারপরে পরবর্তীকালে শোনা যতটুকু গেছে কাইজারের সাথে আরাবুলের একটা বিবাদ। যাই হোক, এখন সেটা কোন জায়গায় আছে, কোন স্টেজে আছে, সেটা আমি জানিও না, কারণ আমি সেই দলের লোকও নই, আর হতেও চাই না, সেটা ছাড়ুন। কিন্তু ব্যাপারটা হচ্ছে এখন সেই জায়গাতে সামলাতে, তার মানে বলতে হবে প্রশাসন 8টা জায়গায়, মানে একটা ডিভিশনে যদি 8টা থানা হয়, তার মানে সেখানে প্রশাসন শাসন ক্ষমতা সামলাতে ব্যর্থ, তাহলে সেটা স্বীকার করছে বকলমে, নাহলে 8টা থানা রাখার তো দরকার নেই। এর থেকে অনেক জায়গা আছে যেখানে 8টা থানারও দরকার হয় না, এখন 8টা থানা করেছে এই সরকারের আমলে। কেন? এর আগে কি ভাঙড় বলে যে কোনো জায়গা ছিল না? ছিল তো। এই যে 8টা থানা হয়েছে, তারা ল অ্যান্ড অর্ডার মেনটেন তো করেই না, তারা বিরোধীদের উপরে ঝাঁপিয়ে পড়ে। আর দেখে ভাঙড়ে কার দুতলা বাড়ি হচ্ছে, নতুন স্ট্রাকচার হচ্ছে, নতুন ভিড় হচ্ছে, সেখানে গিয়ে মাল খাওয়ার ধান্দা। বিরোধী শক্তিটাকে এককাট্টা হতে না দেওয়াই হচ্ছে এখনকার সরকারের প্রধান আর প্রথম কাজ। বিরোধী শক্তিটাকে যদি ভাঙা যায়, তাহলে পুরো জিনিসটাই ভেঙে দেবে, পুরো বাইনারিটাই ভেঙে যাওয়া যায়। একটা কাঠি, একটা লাঠি, আমরা ছোটোবেলায় গল্পে পড়েছি বান্ডেল অফ স্টিক, যদি আমি ভাঙতে যাই আমার বেগ পেতে হবে, একটা একটা করে ভাঙতে আমার সুবিধে। এখন সরকার সেই ফর্মুলাটাই নিয়েছে, একটা একটা করে ভাঙছে, এক কাট্টা হতে দিচ্ছে না। বিজেপি তো 77 থেকে 65টা বিধায়ক রয়েছে এখন, তাহলে বিজেপির যেসব বিধানসভাগুলো রয়েছে সেখানে 8টা থানা করতে হয় না, সেটা ক্যালকাটা পুলিশের আওতায় আনতে হয় না, সেখানে স্পেশাল অবজারভার দিতে হয় না। মুখ্যমন্ত্রী সংখ্যালঘুদের ভালোবাসে, সংখ্যালঘু একজন বিধায়ক আছেন নওশাদ সিদ্দিকী, সেখানে এই সবগুলো করতে হচ্ছে, কী বলবেন? ওই যে আমি তো বললাম, আবার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস দলের কাছে নওশাদ সিদ্দিকী নামক যে বিধায়ক আছেন, উনি এখনকার দিনে সবথেকে বড় থ্রেট। না, বিভিন্ন জায়গায় ওষুধের জন্য এবং গ্যাসের জন্য রাজ্য সরকার আন্দোলন করছে, সেটা কিন্তু বাড়ি আছে দিল্লি। তাহলে ওয়াকার সংশোধন যেখানে বিল পাস হয়েছে দিল্লি, সেখানে কেন বলছে দিল্লি গিয়ে? তাহলে সরকারের তরফ থেকেই তো উচিত, মমতা তো এর আগেও তো মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে গিয়ে ধর্ণা দিয়েছেন, অভিষেক ব্যানার্জি যখন কৃষক আইন হয়েছিল তখন অভিষেক ব্যানার্জি দিল্লিতে গিয়ে ধর্ণা দিয়েছেন এবং গ্রেপ্তারও হয়েছিলেন দিল্লিতে, আমরা যেটা দেখেছি। পরে তাকে ছেড়ে দেওয়া হয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ অনেক সাংসদ তৃণমূলের, তো তারা কেন ধর্নায় বসছেন না? তারা তো দিল্লিতে যেতে পারেন, তারা ধর্না বসছেন না কেন? তারা অমিত শাহের সাথে দেখা করছেন না কেন? প্রধানমন্ত্রীর সাথে দেখা করছেন না কেন? স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করছেন না কেন? করতেই পারেন। তারা কিন্তু বিভিন্ন জায়গায় পশ্চিমবাংলায় ওয়াকফ নিয়ে আন্দোলন করছে, আন্দোলন আসছে না, কিন্তু অন্য কেউ করলে তাদেরকে বাধা দিচ্ছে। সরকারের তরফ থেকে, রাজ্য সরকারের তরফ থেকেই তো বাধা দিচ্ছে, কারণ তারা তো মিলিজুলিভাবে চালাচ্ছে, তারা বাধা দিচ্ছে, তারা বাধা দেবে না, মানে রাজ্য সরকার যেহেতু আন্দোলন করছে পুলিশ বাধা দেবে না। যখনই রাজ্য সরকারের বিরুদ্ধে গিয়ে কেউ বাধা দেবে, আন্দোলন করবে, তখন সেটা বাধাপ্রাপ্ত হবে, এটাই নিয়ম। আপনারা শুনে নিলেন বিশিষ্ট আইনজীবী রাহুল দাসের বক্তব্য। এই বক্তব্য যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানাতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।